বিস্কুট, ডিম টোস্ট, ম্যাগি এগুলো তো সবসময় পাওয়া যায়। আর ভাত মাছ মাংস খেতে গেলে আর কিছু অর্ডার। নমস্কার, আর্টিস্টিক এক্সপ্রেশনসের নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ চলুন আমাদের সাথে ঘুরে আসবেন বর্তির বিল, বারাসাত এবং ব্যারাকপুরের মধ্যিখানে নীলগঞ্জের পাশেই বর্তির বিল। আজ আমরা বাইকে করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বর্তির বিলের উদ্দেশ্যে। আমাদের সাথে চলুন, ঘুরে দেখুন, এনজয় করুন আজকের ব্লগ। আর হ্যাঁ, আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করছেন না, তাই কাইন্ডলি করুন যাতে আমরা আরও উৎসাহিত হয়ে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে পারি। চলুন ঘুরে আসি বর্তির বিল। বর্তির বিল যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা আছে। যশোর রোড হয়ে, বারাসাত হয়ে আপনারা নীলগঞ্জ আসতে পারেন। কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরে ব্যারাকপুর থেকে আপনারা বাঁ দিকে বারাসাতের দিকের রাস্তা ধরে নীলগঞ্জে যেতে পারেন, অথবা আমাদের মতন বিটি রোড ধরে সোদপুর গির্জা মোড় থেকে ডান দিকের রাস্তা ধরে আপনারা নীলগঞ্জের দিকেও যেতে পারেন। আমরা ডান দিকের রাস্তাটাই ধরে নিয়েছিলাম সোদপুর গির্জা থেকে, কারণ আমরা একটু ভেতরের গ্রামগুলো দেখতে দেখতে যেতে চেয়েছি। এই রাস্তাটা অন্যান্য রাস্তার তুলনায় অনেকটা বেশি ফাঁকা। এখানে ভারী বড় গাড়ি তেমন একটা চাপ নেই। আছে ছোটোখাটো গাড়ি, 4 হুইলার, টোটো এবং বাইক। তো চলুন, আমরাও মজা করতে করতে এগিয়ে চলেছি। আপনারাও আমাদের সাথে সেই মজার ভাগিদার হবেন। চলুন ঘুরে আসি বর্তির বিল। ভিতরের রাস্তা দিয়ে গ্রাম বাংলার স্বাদ অনুভব করতে করতে আমরা পৌঁছে গেলাম বর্তির বিল। এখান থেকেই শুরু হচ্ছে সেই বিল। যদিও আমরা গেছি শীতকালে, কিন্তু বর্ষাকালে এই এলাকার সমস্তটা থাকে জলের নিচে। সেই সময় এখানে ঘুরতে যারা আসেন তারা নৌকা করে এই ক্ষেতগুলোর ওপর দিয়ে যে জল জমে থাকে তার উপর দিয়ে ঘুরে বেড়ান। এখন সেই জলটা নেই শীতকাল বলে, তাই সেই জায়গায় এখন চাষ হচ্ছে সর্ষে এবং নানাবিধ এই মরশুমের ফসল, সবজি। চলুন এবার আমরা আস্তে আস্তে বর্তির বিলের ভেতর দিকে ঢুকি। তবে হ্যাঁ, এইখান থেকে রাস্তাটা কিন্তু খুবই খারাপ, বলতে পারেন অফরোডিং, কারণ এই রাস্তাগুলো বেশিরভাগ সময়টাই জলের নিচে থাকে। তাই জন্য পাকা রাস্তা এখানে সেইভাবে তৈরি করা যায় না। তার জন্য এই রাস্তাটা সারা বছরই এরকম থাকে এবং আশেপাশের গ্রামগুলোর সাথেও যে রাস্তাগুলো সংযুক্ত হয়ে আছে সেগুলোও এইরকম। তাই রাস্তা নিয়ে বেশি ভাববেন না। চলুন এগিয়ে পড়ি বর্তির বিলের ভিতর দিকে। শীতকালে এই এলাকায় প্রচুর মানুষ আসেন পিকনিক করতে, বর্ষাকালে ঘুরতে, বিলের শোভা নিতে, আর শীতকালে এই ঠান্ডার মধ্যে সূর্যের তাপ নিতে নিতে পিকনিকের আনন্দ করতে। এখানে অনেক ছোট ছোট দোকান ঘর পাবেন, যেখানে আপনারা
টুকটাক জিনিস, চা, বিস্কিট, ম্যাগি, ডিম টোস্ট এই জাতীয় খাবার পাবেন। এখানে যে ছোট ছোট সুন্দর ডিজাইন করা নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলো করে কিন্তু আপনারা এই বিলের মধ্যে ঘুরতে পারেন। এই যে নালা আছে, এই নালা ধরে এনারা আপনাদেরকে ঘুরিয়ে দেখান। এখানে অনেক শীতকালের পরিযায়ী পাখি আসে। সেই পাখি হয়তো কিছুটা অংশ বেলার দিক গেলে দেখা যেতে পারে, কিন্তু বেশিরভাগটাই দেখা যায় সকালবেলা, ভোরবেলা। যদি আপনারা এখানে ভোরবেলা আসতে পারেন, তাহলে এই নৌকাগুলো ভাড়া নিয়ে এগুলো এই খাল ধরে ভেতর দিকে নিয়ে যায় বিভিন্ন পাখিদের দেখানোর জন্য। বর্ষাকালে এই বিলটা কেমন দেখতে হয় তার একটা ফুটেজ এখানে আমি যোগ করে দিলাম। আপনারা দেখুন বর্ষাকালে বিলের শোভা। দেখলেন বর্ষাকালে এই ক্ষেতগুলো কিরকম জলের তলায় চলে যায়, আর শীতকালে সেই জল সরে গিয়ে কেমন ক্ষেতগুলো বাইরে চলে আসে। আর ঠিক এই জলের জন্য এই রাস্তাটার এইরকম খারাপ অবস্থা। তাই রাস্তাটাকে নিয়ে বেশি মাথা ঘামাবেন না, প্রকৃতিকে এখানে দুচোখ ভরে দেখুন। সাথে দেখুন আশেপাশের মানুষজন, তাদের সাথে কথাবার্তা বলুন, তাদের রোজকার জীবনযাত্রা, তারা কিভাবে এখানে থাকেন সমস্তটা জানতে পারেন। দেখতে দেখতে আমরা বিলের অনেকটা ভেতরে চলে এলাম। এই যে ডান দিকের নৌকাগুলো দেখা যাচ্ছে, খানিক বাদে এই নৌকা চড়েই আমরা এই বিলের মধ্যে খাল ধরের ভেতরে ঢুকবো। সেই ভিডিও আপনারা দেখবেন একটু পরেই। যাই হোক, তো এখানে একটি পুলিশের ক্যাম্প আছে এবং একটা ওয়াচ টাওয়ার আছে। এটা বিলের অনেকটাই ভেতরে। এরপরের রাস্তা আছে, কিন্তু সেই রাস্তা অত্যন্ত খারাপ। চলুন এবার ঘুরে আসি নৌকা করে খালের ভিতর থেকে। যারা প্রকৃতিপ্রেমী বা যারা বার্ড ওয়াচার বা যারা বার্ড ফটোগ্রাফি করেন, তাদের জন্য এই জায়গাটা আদর্শ জায়গা। আপনারা নৌকা করে ঘুরে দেখতেই পারেন আশেপাশের জায়গা। সেখানে ভোরবেলা এলে যেমন বললাম যে অনেক পরিযায়ী পাখি দেখা যায়। আমরা যেতে যেতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, সেই কারণে পরিযায়ী পাখির দেখা পাইনি, তবে কিছু হাঁস আমরা দেখেছি। আর একটা কথা, এই যে খালের পাড় দিয়ে রাস্তা গেছে, সেই রাস্তা ধরে আপনারা পায়ে হেঁটেও ভেতর দিকে যেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে খুব সাবধান, এখানে অনেক বিষাক্ত সাপ আছে।
এই নৌকায় চড়ে বিলের ভেতরে যাওয়ার এক অনন্য অভিজ্ঞতা হলো। ভীষণ মনোমুগ্ধকর পরিবেশ। এখানে নৌকা আমাদেরকে ৪৫ মিনিট মতন ভিতরে ঘুরিয়েছিল। সেক্ষেত্রে আপনারা চাইলে আরো বেশি সময় ধরেও নৌকাতে করে ভিতরে ভ্রমণ করতে পারেন। নৌকা ভাড়া হিসাবে এখানে ১৫০ থেকে ২০০ টাকা করে প্রতিজন হিসাবে ভাড়া চেয়েছিলেন, কিন্তু আমরা ১০০ টাকা করে দিয়েছিলাম। উনি রাজি হয়ে গেছিলেন। আমার মনে হয় এটা সিজনের ওপর ডিপেন্ড করে। আমরা যে সময়টা গেছি সে সময়টা খালি, লোকজন কম, পিকনিকেও কেউ আসেনি, সেই জন্য হয়তো ১০০ টাকা করে ওনারা রাজি হয়ে গেলেন। কিন্তু সিজন থাকলে আমার মনে হয় মাথা পিছু নৌকা ভাড়াটা ২০০ থেকে ২৫০ টাকা করে ওনারা চার্জ করবেন। আপনারা যখন নৌকায় চড়বেন ভালো করে কথাবার্তা বলে নেবেন ভাড়া সম্পর্কে। এবার ওনাদের দায়িত্ব, ওনারা আপনাদেরকে ভিতরে ঘুরিয়ে দেখাবেন। আর যারা নেচার ফটোগ্রাফি বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য এটা একটা ভীষণ ভালো জায়গা। নৌকা ভাড়া নিয়ে আপনি চলে যান ভিতরের দিকে। অবশ্যই ভোরবেলা আসুন। যেমনটা আগে বলেছি, প্রচুর পরিযায়ী পাখি পাবেন। আপনারাও নিজের ইচ্ছা মতন অজস্র ফটোগ্রাফি করতে পারেন। সেই জায়গা থেকে ভীষণ সুন্দর জায়গা হচ্ছে এই ভর্তির বিল। দেখুন, প্রকৃতি আমার, আমি তাকে ভালো রাখবো না খারাপ রাখবো সম্পূর্ণটা নির্ভর করে আমার উপর। আমরা যদি প্রত্যেকে একটু সজাগ সতর্ক থাকি তাহলে প্রকৃতিকে এইভাবে ধ্বংস করার দিকে আমরা এগিয়ে যেতে চাইবো না। আপনারাও প্লিজ যখন বেড়াতে আসছেন বা কোথাও যাচ্ছেন, প্লাস্টিকের বটল, চিপসের প্যাকেট, প্লাস্টিকের প্যাকেট এগুলো প্রকৃতির মধ্যে ফেলবেন না। আজ হয়তো আমরা বুঝতে পারছি না, কিন্তু ভবিষ্যতে এমন একটা দিন আসবে যে দিনটা আমরা আর কিছু চেয়েও করতে পারবো না। তাই এগুলোকে একটা জায়গায় জমা করুন। ডাস্টবিন যেখানে দেখবেন সেখানে ফেলে দেবেন যাওয়ার সময়। প্রকৃতির মধ্যে ফেলে প্রকৃতিকে নষ্ট করবেন না প্লিজ। আমাদের নৌকা ভ্রমণ প্রায় শেষের পথে। এবার আমরা নৌকা থেকে নেমে আগে লাঞ্চ করব, করে তারপর ওয়াচ টাওয়ারটা দেখব। লাঞ্চ আমরা সাথে করে ক্যারি করেছিলাম। এখানে বসে খাওয়ার জায়গা প্রচুর, তাই আমরা লাঞ্চ করলাম নিজেদের আনা লাঞ্চ থেকে।
এই ওয়াচ টাওয়ারটা সদ্য তৈরি হয়েছে। এখান থেকে সমগ্র এলাকাটার একটা সুন্দর প্যানোরামিক 360 ভিউ পাওয়া যায়। এই ওয়াচ টাওয়ারটা হাইলি রেকমেন্ডেড। যারা আসবেন তারা অবশ্যই এই ওয়াচ টাওয়ারে উঠে একবার চারদিকটা দেখবেন। দারুণ মনোমুগ্ধকর একটা প্রকৃতি পরিবেশ আপনারা দেখতে পাবেন চাক্ষুষ। আমাদের এখানে চা, বিস্কুট, ডিম টোস্ট, ম্যাগি এগুলো তো সবসময় পাওয়া যায়। আর ভাত ভাত মাছ মাংস খেতে গেলে আগে থাকতে অর্ডার দিতে হবে। আচ্ছা, আর এখানে যারা পিকনিকে আসে, পিকনিকে এলে রান্না আমরা করি না, কারণ পিকনিকে অনেক ঝামেলা। এমনি 2-3টে স্পট আছে ওখানে করে, আর এমনি পাবলিক যেখানে জায়গা পাই সেখানে বসে করি। আচ্ছা, কারোর কোনো অবজেকশন নেই। আচ্ছা, আর এখানে মোটামুটি ঘুরতে আসার জন্য কোন সময়টা ঠিকঠাক? বর্ষার সময়টা বেশি বেটার। তারপরে আরেকটা সময় আসে জানুয়ারি মাস, ওই সময় সারা মাঠে সর্ষে ফুল ফুল থাকে, ওই সময়টাই বেশি ভালো লাগে। আচ্ছা, আর বর্ষার সময় কি আপনাদের দোকান খোলা থাকে না? হ্যাঁ, আমাদের দোকান 12 মাস খোলা, ওই সময় বন্ধ না। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে জানতে পারলেন যে বর্ষার সময় মানুষের সমাগম এবং জানুয়ারি মাসে, আশা করি ডিসেম্বর মাসের শেষ থেকেও মানুষের সমাগমটা বেশি হতেই থাকে, কারণ সেই সময়টা পিকনিকের সময়। যাই হোক, এখানে পিকনিকের প্রচুর জায়গা আছে, প্রচুর স্পট আছে। একদিনে কলকাতা থেকে কাছাকাছি অল্প পয়সায় ঘোরার জন্য হাইলি রেকমেন্ডেড জায়গা হলো এই বর্তির বিল। তবে একটা কথা, এখানে আসার জন্য পাবলিক ট্রান্সপোর্ট সেই অর্থে নেই। তাই যাদের নিজস্ব গাড়ি, বাইক আছে তারাই আসতে পারবেন। যাদের আছেন তারা প্লিজ এখানে আসুন, ঘুরে যান, জায়গাটা ভীষণ ভালো লাগবে। আমাদের একদিনের বর্তির বিল ট্রিপ প্রায় শেষের দিকে। এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। তাই যাওয়ার আগে শেষ মুহূর্তে সুন্দর ছবির মতন এই গ্রাম, এই অঞ্চল, এই পরিবেশ, এই প্রকৃতিকে আর একবার দুচোখ ভরে দেখে নেওয়া। ভীষণ সুন্দর এই প্রকৃতি, এই পরিবেশ। শীতকাল, আপনারা পিকনিক করতে বিভিন্ন জায়গায় যান, একবার বর্তির বিলে এসে দেখুন না, নিরাশ হবেন না, খুবই ভালো লাগবে। এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর পরিবেশ, বাড়ির কাছাকাছি, যেখানে খুব স্বল্প খরচে আপনি সারাটা দিন কাটাতে পারবেন, আনন্দ করতে পারবেন, তেমন একটা জায়গা হলো বর্তির বিল। আমরা এই যে রাস্তাটা ধরে ফিরছি, আমরা আসার সময় ঠিক এর উল্টো দিকের রাস্তা দিয়ে এসেছিলাম। এই রাস্তাটা চওড়া, এই রাস্তাটা একমাত্র রাস্তা যেটা আপনাকে 4 হুইলার নিয়ে বর্তির বিল অবধি যেতে সাহায্য করবে। আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেটা খুবই সংকীর্ণ, ন্যারো রোড ছিল। সেই রাস্তা দিয়ে একমাত্র বাইক অথবা টোটো জাতীয় ছোট গাড়ি যেতে পারে। বড় গাড়ির জন্য এই রাস্তাটাই হলো প্রধান রাস্তা, যেটা আপনাদেরকে সরাসরি পৌঁছে দেবে বর্তির বিল অবধি। তাই আমি বলবো যে যখন আপনার নীলগঞ্জ থেকে বর্তির বিলের রাস্তায় আসবে, তখন মানুষজনকে জিজ্ঞেস করে নেবেন যে কোন রাস্তাটা চওড়া রাস্তা, সেই রাস্তাটা দিয়ে আসবেন। কারণ আপনি যদি এখানে জিপিএস দেখান, জিপিএস আপনাকে 3-4টে রাস্তা দেখাবে গুগল, এবং আপনাকে কনফিউজ করবে কোন রাস্তাটা সঠিক রাস্তা। আমরাও এরকমই গুগল কাকার ভরসায় ঢুকে পড়েছিলাম। ঢুকে পড়ে দেখলাম যে আমরা একটা সরু ন্যারো রাস্তার মধ্যে দিয়ে ঢুকে গেছি। প্রথমে তো ভয় লাগছিল যে বাড়ির উঠোনের মধ্যে দিয়ে যাচ্ছি মানুষের, পরে বুঝলাম যে না, এই রাস্তাটা 2 হুইলার, সাইকেল বলুন, টোটো বলুন, তাদের জন্য। আর যে রাস্তাটা দিয়ে এখন ফিরছি, এই রাস্তাটা হলো 4 হুইলার দিয়ে যাওয়ার জন্য।
ভর্তির বিলের এই ট্রিপটা করতে আমাদের দুজনের মোট খরচা হয়েছিল 200-400 টাকা, তার মধ্যে 100 টাকা করে নৌকা ভাড়া। যাই হোক, আমাদের ব্লগ প্রায় শেষের দিকে। আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি, চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। আপনারা কেউ কোনো কমেন্ট করছেন না। আমি বুঝতেও পারছি না যে আমার ব্লগ আপনাদের ভালো লাগছে কিনা। যদি ভালো না লাগে তাহলে বৃথা চেষ্টা করব না, বন্ধ করে দেবো ব্লগিং। আর যদি ভালো লাগে তাহলে কাইন্ডলি আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আপনারা আপনাদের মতামত জানান। আমি চেষ্টা করছি। আপনাদের একটা সাবস্ক্রিপশন, একটা লাইক আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে। যদি আপনাদের সত্যি মনে হয় যে আমাকে সেই সাহায্যটা করা উচিত, তাহলে প্লিজ আমার পাশে থাকুন। আমিও আপনাদেরকে নিরাশ করব না। আমি চেষ্টা করছি উন্নতি করতে। আমি প্রথম ব্লগ করছি, তাই হয়তো অনেক ভুল ত্রুটি থেকে যাচ্ছে। আশা করব সেইগুলোকে এবার আমি আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারবো। তাই আজকের মতন আসি, আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।